আচ্ছা, ভাবুন তো, এমন একটা রাস্তার কথা যেখানে গাড়ি শুধু একদিকেই যেতে পারে, কিংবা ধরুন একটা ড্যাম যা জলকে শুধু একদিকে বইতে দেয়। হুম। ইলেকট্রনিক্সের জগতেও কিন্তু ঠিক এইরকম কিছু মজার জিনিস আছে, যারা কারেন্টকে মানে বিদ্যুতের স্রোতকে নিয়ন্ত্রণ করে। একদম। আজ আমরা এই রকমই দুটো খুব দরকারি জিনিস, সেমিকন্ডাক্টর আর ডায়োড, এই নিয়ে একটু গভীরে কথা বলবো। হ্যাঁ, অবশ্যই। আমাদের আজকের ফোকাস থাকবে পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর আর পিএন জাংশন ডায়োড। চেষ্টা করব যাতে এর ধারণাটা একদম পরিষ্কার হয়ে যায়। তাহলে শুরু করা যাক। নিশ্চয়ই। দেখুন, শুরুটা করতে হয় একদম বিশুদ্ধ সিলিকন দিয়ে, মানে যাকে আমরা বলি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আচ্ছা। এটার মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু খুব একটা ভালো যায় না, কিন্তু এর সাথে যদি আমরা খুব অল্প পরিমাণে, মানে নির্দিষ্ট কিছু অপদ্রব্য বা ইম্পিউরিটি মেশাই। যাকে ডোপিং বলে, তাই তো? একদম। এই ডোপিং করলে ওর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অনেক অনেক বেড়ে যায়। ও, অনেকটা যেমন ধরুন এক গ্লাস জলে একটু নুন বা চিনি মেশালে যেমন হয়, স্বাদ বা ধর্ম বদলে যায়। ঠিক তাই, ঠিক তাই, ওরকমই। এবার দেখুন, যদি আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাই, ধরুন ফসফরাস, যার বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, হুম। তখন সিলিকনে কিছু অতিরিক্ত মুক্ত ইলেকট্রন চলে আসে। এই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা বলি এন টাইপ। এন মানে নেগেটিভ, কারণ ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ। বুঝলাম। এন টাইপ মানে এক্সট্রা ইলেকট্রন। হ্যাঁ। আর যদি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাই, যেমন ধরুন বোরন, যার বাইরের কক্ষে 3টে ইলেকট্রন থাকে, আচ্ছা। তখন ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হয়। এই ঘাটতিটাকে বলে হোল। আর এই হোলগুলো পজিটিভ চার্জের মতো কাজ করে। তাই এদের বলে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি মানে পজিটিভ। দারুণ। তাহলে ডোপিং করে আমরা ইচ্ছে মতো ইলেকট্রন বা হোল বাড়াতে পারি। ঠিক, হয় এন টাইপ নয়তো পি টাইপ। আর এই দুটোই কিন্তু পরের আলোচনার জন্য খুব জরুরি। আচ্ছা, তাহলে বলুন তো, পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে প্রধান পার্থক্যটা কি হলো? আচ্ছা, এন টাইপে অতিরিক্ত ইলেকট্রন থাকে আর পি টাইপে অতিরিক্ত হোল বা ইলেকট্রনের ঘাটতি থাকে। চমৎকার। এবার ভাবুন, এই পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে যদি একসাথে জুড়ে দিই, বিশেষ পদ্ধতিতে আর কি। হ্যাঁ, তখন কি হবে? এটাই কি পিএন জাংশন? একদম। এটাই হলো পিএন জাংশন। আর যেই মুহূর্তে এদের জোড়া হয়, মানে যেখানে ওরা মেশে, সেই জাংশনে একটা মজার ঘটনা ঘটে। কিরকম? এন অংশানের ইলেকট্রনগুলো পি অঞ্চলের দিকে ছুটতে শুরু করে, আর পি অঞ্চলের হোলগুলো এন অঞ্চলের দিকে। একে বলে ডিফিউশন। ও আচ্ছা, মানে ছড়িয়ে পড়ে একে অপরের দিকে। হ্যাঁ। আর এর ফলে ওই জাংশনের ঠিক দুপাশে একটা পাতলা স্তর তৈরি হয়, যেখানে কোনো মুক্ত ইলেকট্রন বা হোল থাকে না। মানে চার্জহীন একটা এলাকা। তা বলতে পারেন, একে বলে ডিপ্লিশন রিজন বা নিঃশেষিত অঞ্চল, যেন চার্জ বাহকদের জন্য একটা নো ম্যানস ল্যান্ড। ইন্টারেস্টিং। আর এই অঞ্চলের দুপ্রান্তে একটা স্বাভাবিক ভোল্টেজ তৈরি হয়ে যায় নিজে থেকেই। একে বলে ব্যারিয়ার ভোল্টেজ। সিলিকনের জন্য এটা মোটামুটি 0.7 ভোল্টের মতো। 0.7 ভোল্ট। আচ্ছা। হ্যাঁ। এই ডিপ্লিশন রিজিয়নটা আবার একটা ক্যাপাসিটরের মতোও কাজ করে, তাই একে জাংশন ক্যাপাসিট্যান্সও বলে। এবার এই যে ব্যারিয়ার ভোল্টেজ, এটা তো কারেন্ট যাওয়ার পথে একটা স্বাভাবিক বাধা। হ্যাঁ, 0.7 ভোল্টের বাধা। তাহলে এই বাধাটাকে কি করে কাজে লাগানো হয়, মানে কারেন্ট কন্ট্রোল করার জন্য? এখানেই কি বায়াসিং ব্যাপারটা আসে? ঠিক ধরেছেন, বায়াসিং। মানে পিএন জাংশন বা ডায়োডটাকে আমরা সার্কিটে ব্যাটারির সাথে কিভাবে জুড়ছি, দুটো মূল উপায় আছে। আচ্ছা। প্রথমটা হলো ফরওয়ার্ড বায়াস। যদি ডায়োডের পি দিকটা, মানে পি প্রান্ত, ব্যাটারির পজিটিভের সাথে আর এন প্রান্তটা নেগেটিভের সাথে জোড়া হয়, তখন সেটা হলো ফরওয়ার্ড বায়াস। পি পজিটিভ, এন নেগেটিভ। হ্যাঁ। এতে কি হয়, ব্যাটারির ভোল্টেজটা ওই ব্যারিয়ার ভোল্টেজকে ঠেলে কমিয়ে দেয়, ডিপ্লিশন স্তরটা শুরু হয়ে যায়, আর কারেন্ট খুব সহজেই বইতে পারে। বাহ, যেন বাঁধের গেট খুলে দেয়া হলো। ঠিক তাই। সিলিকন ডায়োডে ওই 0.7 ভোল্টের বাধাটা পার হলেই কারেন্ট হু হু করে বাড়তে থাকে। এই 0.7 ভোল্টকেই বলে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ। বুঝলাম। তাহলে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট সহজে যায়, আর উল্টোটা করলে, মানে পি প্রান্তকে নেগেটিভ আর এন প্রান্তকে পজিটিভের সাথে জুড়লে? তখন হয় রিভার্স বায়াস। এক্ষেত্রে ব্যাটারির ভোল্টেজ ব্যারিয়ার ভোল্টেজকে আরও বাড়িয়ে তোলে, ডিপ্লেশন স্তরটা আরও চড়া হয়ে যায়। মানে বাধাটা আরও বেড়ে গেল। হ্যাঁ, ফলে কারেন্ট প্রায় যেতেই পারে না, যেন বাঁধের দেওয়াল আরও উঁচু করে দিলেন। শুধু খুব
খুব সামান্য একটা লিকেজ কারেন্ট যায়। একে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে। ও আচ্ছা, তাহলে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যায়, রিভার্সে প্রায় যায়ই না। একদম। দেখুন, ডায়োডের যে সার্কিট প্রতীক বা সিম্বলটা আছে সেটা একটা তীরের মতো দেখতে। হ্যাঁ, দেখেছি, একটা ত্রিভুজ আর একটা লাইন। ঠিক, ওই তীরটা কিন্তু কারেন্টের সহজ প্রবাহের দিকটা, মানে ফরওয়ার্ড বায়াসের দিকটাই দেখায়। মনে রাখার জন্য বলতে পারেন, তীর যেদিকে কারেন্ট সেদিকে। দারুণ ট্রিক! তীর যেদিকে কারেন্ট সেদিকে। হ্যাঁ, আর এর ভোল্টেজ কারেন্ট গ্রাফ দেখলেও এটা পরিষ্কার বোঝা যায়। ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ একটু বাড়ালেই কারেন্ট বাড়ে, আর রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়ালেও কারেন্ট প্রায় শূন্য। আচ্ছা, এর কি কিছু স্পেসিফিকেশনও থাকে? মানে ডায়োড কেনার সময় কি দেখে কিনব? হ্যাঁ, অবশ্যই। জরুরি স্পেসিফিকেশন হলো ওই ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ, কত ভোল্টে চালু হবে, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, উল্টো দিকে কত কম কারেন্ট যায়, ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট, কতটা কারেন্ট সহ্য করতে পারবে, আর পাওয়ার ডিসিপেশন, কতটা পাওয়ার নিতে পারবে। তাহলে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের মধ্যে কোনটা কারেন্টকে সহজে যেতে দেয়? ফরওয়ার্ড বায়াস। ঠিক। তাহলে তো বুঝলাম, সাধারণ ডায়োড একদিকে কারেন্ট যেতে দেয়, অন্যদিকে দেয় না। কিন্তু আমি শুনেছি এমনও নাকি ডায়োড আছে যা উল্টো দিকে, মানে রিভার্স বায়াসে কাজ করার জন্যই বানানো হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন। সেরকম একটা বিশেষ ডায়োড হলো জেনার ডায়োড। জেনার ডায়োড? হ্যাঁ, এর গঠন আর প্রতীকটা সাধারণ ডায়োডের থেকে একটু আলাদা হয়। এর আসল কেরামতিটা হলো রিভার্স বায়োসে। কিরকম? সাধারণ ডায়োড তো রিভার্স বায়াসে কারেন্ট যেতে দেয় না, কিন্তু জেনার ডায়োডকে যদি রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়াতে থাকি, একটা নির্দিষ্ট ভোল্টেজে পৌঁছানোর পর, যাকে বলে জেনার ভোল্টেজ বা VZ, আচ্ছা। তখন হঠাৎ করে এর মধ্যে দিয়ে বেশ ভালো পরিমাণ কারেন্ট যেতে শুরু করে। এই ঘটনাটাকে বলে জেনার ব্রেকডাউন। আর মজার ব্যাপার হলো এটা নিয়ন্ত্রিত, এতে ডায়োডটা নষ্ট হয় না। ও, মানে এটা ইচ্ছে করেই রিভার্স বায়াসে কারেন্ট যেতে দেয় একটা নির্দিষ্ট ভোল্টেজের পর। ঠিক তাই। এর কাজটাই হলো ওই জেনার ভোল্টেজটাকে প্রায় স্থির রাখা, ভাই কারেন্ট বদলালেও। আরে, অনেকটা প্রেসার কুকারের সেফটি ভালভের মতো লাগছে। একটা নির্দিষ্ট প্রেসার হলেই স্টিম বের করে দিয়ে প্রেসারটাকে আর বাড়তে দেয় না। বাহ, দারুণ তুলনা। একদম ঠিক। জেনার ডায়োড ঠিক ওইভাবেই ভোল্টেজটাকে একটা নির্দিষ্ট মানে বেঁধে রাখে। সেই জন্য এর প্রধান ব্যবহার হলো ভোল্টেজ রেগুলেটর হিসাবে। নিতে পারে পাওয়ার ডিসিপেশন, ব্রেক ওভার কারেন্ট, ডাইনামিক রেজিস্ট্যান্স ইত্যাদি। তাহলে জেনার ডায়োড সাধারণত কোন বায়াসে কাজ করে এবং কেন? জেনার ডায়োড মূলত রিভার্স বায়াসে কাজ করে, একটা নির্দিষ্ট ভোল্টেজে ব্রেকডাউন করে ভোল্টেজকে স্থির রাখার জন্য। অসাধারণ। তাহলে আজকের আলোচনাটা একবার চট করে গুছিয়ে নিই। হ্যাঁ। আমরা শুরু করেছিলাম সেমিকন্ডাক্টর দিয়ে, জানলাম ডোপিং করে পি টাইপ আর এন টাইপ কিভাবে হয়। তারপর দেখলাম কিভাবে এই দুটো জুড়ে পিএন জাংশন তৈরি হয়, আর সেখানে ডিপ্লিশন রিজিয়ন আর ব্যারিয়ার ভোল্টেজের ব্যাপারটা কি। হ্যাঁ। এরপর বুঝলাম ফরওয়ার্ড আর রিভার্স বায়াসিং কিভাবে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টকে নিয়ন্ত্রণ করে। ডায়োডের প্রতীক, মানে ওই তীরের ব্যাপারটা মনে থাকবে। আর কিছু জরুরি স্পেসিফিকেশনও জানলাম। ঠিক। আর সব শেষে কথা বললাম বিশেষ জেনার ডায়োড নিয়ে, যা রিভার্স বায়াসে কাজ করে, ভোল্টেজকে রেগুলেট করে। একদম। দেখুন, এই যে সেমিকন্ডাক্টর, সাধারণ ডায়োড, জেনার ডায়োড, এগুলো শুনতে হয়তো খুব প্রাথমিক বা সাধারণ জিনিস মনে হচ্ছে। হ্যাঁ, একদম বেসিক। কিন্তু আজকের দিনে আমরা যে এত আধুনিক ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করি, আমাদের হাতের স্মার্টফোনটা, কম্পিউটার, টিভি, এমনকি হাসপাতালের জটিল যন্ত্র বা ধরুন মহাকাশযান পর্যন্ত, সব কিছুর একদম মূলে কিন্তু এই সেমিকন্ডাক্টর আর ডায়োড জাতীয় জিনিসগুলোই রয়েছে। ভাবা যায় এত কিছুর পেছনে এরাই। হ্যাঁ, তাই ইলেকট্রনিক্সের এই ভিত্তিগুলো যদি ভালোভাবে বোঝা যায়, তাহলে ভবিষ্যতের আরও জটিল টেকনোলজি বোঝা বা নতুন কিছু তৈরি করার পথে এগোনোটা অনেক সহজ হয়ে যায়। সুতরাং শুধু নম্বর পাওয়ার জন্য নয়, জানার আগ্রহটা বাঁচিয়ে রাখুন। কে বলতে পারে আজকের এই সাধারণ ডায়োডের জ্ঞান কাল হয়তো কোনো অসাধারণ আবিষ্কারের জন্ম দেবে।